লাস্ট দিন আমরা স্থূল সংকেত কিভাবে বের করা লাগে শতকরা সংযুক্তি থেকে সেগুলা দেখছিলাম। তো আজকে স্থূল সংকেত আর আণবিক সংকেত দুই টাইপের সংকেত আছে। তো আণবিক স্থূল সংকেত দিয়ে শুধুমাত্র সংকেতের মধ্যে পরমাণুগুলোর মধ্যে যে ক্ষুদ্রতম অনুপাত সেটা জানা যাইতো, আর আণবিক সংকেত দিয়ে এক্স্যাক্টলি কয়টা পরমাণু আছে সেটা জানা যাবে। তো আজকে আমরা ওই শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করা, এবং ওইটা তো আগের দিন দেখছি, এরপরে আবার ওই স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করা যায়। তো আজকে ওই প্রক্রিয়াটা দেখব যে শতকরা সংযুক্তি থেকে কিভাবে স্থূল সংকেত আর স্থূল সংকেত থেকে আবার কিভাবে আণবিক সংকেত নির্ণয় করা যায়। তাহলে আমাদের আগে আণবিক সংকেত কাকে বলে সেটা একটু লিখে দেই। আণবিক সংকেত যে সংকেত কোন যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করে। তাকে আণবিক সংকেত। আমরা আগের দিন দেখে আসছি যে গ্লুকোজের আণবিক সংকেত, মানে গ্লুকোজের স্থূল সংকেত ছিল, ওটা লিখছিলাম আমরা। গ্লুকোজের আণবিক সংকেত এক্স্যাক্টলি কি, যেমন গ্লুকোজের ক্ষেত্রে আণবিক সংকেতটা হবে C6H12O6। ওকে, এখান দিয়ে আমি এক্স্যাক্টলি যেটা বুঝতে পারতেছি, গ্লুকোজের একটা অণুর মধ্যে কার্বন পরমাণু 6টা আছে, হাইড্রোজেন 12টা, আর অক্সিজেন 6টা আছে। আর স্থূল সংকেতটা কি ছিল, যে স্থূল সংকেতের মধ্যে শুধুমাত্র এই গ্লুকোজটাকেই লেখা হয়েছিল এভাবে CH2O, মানে কাটাকাটি করে সবচেয়ে ছোট যে অনুপাতটা সেটা লেখা হয়েছিল, এটা ছিল স্থূল সংকেত। আর ওটা হচ্ছে আণবিক সংকেত। তো এই যে স্থূল সংকেত আর আণবিক সংকেত, এটার পার্থক্য আসে পরীক্ষায়। যে স্থূল সংকেত আর আণবিক সংকেতের মধ্যে পার্থক্য, একটা পরীক্ষা একটা তো পেয়ে গেলাম, সংজ্ঞার মধ্যেই আছে যে স্থূল সংকেত হচ্ছে কোন যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের ক্ষুদ্রতম অনুপাত প্রকাশ করে। আর এটা হচ্ছে কোনো একটা যৌগের মধ্যে বিদ্যমান অণুতে বিদ্যমান পরমাণু সমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করে, এটা একটা। আর একটা হচ্ছে স্থূল সংকেত কখনো কখনো, মানে স্থূল সংকেত সবসময় যৌগের হবে। ওকে, যৌগের জন্য স্থূল সংকেত প্রযোজ্য, মৌলের জন্য প্রযোজ্য না। যেমন হাইড্রোজেন মৌল, হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2, ওটার কোনো স্থূল সংকেত নাই। ওকে, ওইটা শুধু আণবিক সংকেত। মৌলে শুধু আণবিক সংকেত হবে, কোনো স্থূল সংকেত হবে না। তার মানে স্থূল সংকেত শুধুমাত্র যৌগের হয়, আর আণবিক সংকেত মৌল আর যৌগ দুইটারই হইতে পারে। ওকে, আবার আরেকটা হচ্ছে এই স্থূল সংকেত আর আণবিক সংকেতের আরেকটা ব্যাপার, যে একটা যৌগের আণবিক সংকেত শুধু একটাই হবে, কিন্তু একাধিক যৌগের স্থূল সংকেত মিলে যাইতে পারে। ওকে, প্রত্যেকটা যৌগের আণবিক সংকেত নির্দিষ্ট, ওইটা মিলবে না, কিন্তু একাধিক যৌগের স্থূল সংকেত একই রকম হইতে পারে। যেমন ধর আমরা যদি দুইটা যৌগ, একটা হচ্ছে বেনজিন, এটার স্থূল সংকেত হচ্ছে C6H6, এটা হচ্ছে বেনজিন। আর ইথাইন, এটার স্থূল সংকেত হচ্ছে, সরি, আণবিক সংকেত হচ্ছে C6H6। আর ইথাইন, এটার আণবিক সংকেত হচ্ছে C2H2। এগুলো হচ্ছে আণবিক সংকেত, মানে এক্স্যাক্টলি কয়টা করে পরমাণু থাকে সেটা। দুইটাকে যদি আমি কাটি, দুইটারই উভয়েরই স্থূল সংকেত CH। ওকে, দুইটারই স্থূল সংকেত হবে CH, মানে কাটাকাটি করলে। তার মানে স্থূল সংকেত কখনো কখনো একাধিক যৌগের সেম হয়ে যাইতে পারে,
বাট আণবিক সংকেত কখনোই একাধিক যৌগের সেম হবে না। তো এই স্থূল সংকেত আর আণবিক সংকেতের পার্থক্য আসে, তোরা গাইড থেকে পড়ে নিবি, এরকম 2টা বা 3টা লিখলেই হবে। গাইড বা বই টেস্ট পেপার থেকে পড়ে নিবি, বইয়ে অবশ্য ডিরেক্ট দেওয়া নাই। আচ্ছা, এবার আসি এই যে আমরা আজকে আণবিক সংকেত বের করব স্থূল সংকেত থেকে। তার মানে আগের দিনের মতো ওই যে শতকরা সংযুক্তি দেওয়া থাকবে, তারপরে আমরা সেখান থেকে আগে স্থূল সংকেত বের করব, তারপরে আণবিক সংকেত বের করব। মানে শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত বের করতে হলে ফার্স্ট আগে স্থূল সংকেত বের করে নিতেই হবে। তো এখন কথা হচ্ছে যে এইসব ক্ষেত্রে আণবিক সংকেত বের করার জন্য কোশ্চেনে আরেকটা এক্সট্রা ডাটা দেওয়া থাকতে হবে, সেটা হচ্ছে শতকরা সংযুক্তির সাথে আণবিক ভর দেওয়া থাকবে, একটা যৌগের আণবিক ভর বলে দেওয়া থাকতে হবে, নাইলে আমাদের আণবিক সংকেত বের করা যাবে না। তো এই আণবিক ভর টাকে ডিরেক্ট আণবিক ভর আকারে বলে দেওয়া থাকতে পারে, অথবা এটাকে বাষ্প ঘনত্ব আকারে বলে দেওয়া থাকতে পারে। মানে বাষ্প ঘনত্ব, এটা কি তোদের আগে বলছিলাম কিনা, যে বাষ্প ঘনত্বের সাথে 2 গুণ দিলে আমরা আণবিক ভর পাই। ওকে, সো ভাবে বলা থাকতে পারে, বলছিলাম ওই যে ইয়াতে বলছি, কি বলে ওইটা, চ্যাপ্টার 2 তে, ওই যে গ্যাসীয় পদার্থের অবস্থা, চ্যাপ্টার 2 না 1, চ্যাপ্টার 2 তে, ওখানে বলছি, ওই 2 তে বলছিলাম যে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বা কোনো একটা যৌগের বাষ্প ঘনত্ব, সেটা হচ্ছে তার আণবিক ভরের অর্ধেক, অথবা উল্টাভাবে বললে আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তো যেভাবেই বলা থাকুক, সহজ কথায় আণবিক ভরটা যাতে আমার কোশ্চেনে দেওয়া থাকে ডিরেক্ট, অথবা বের করা যায় এরকম ওয়েতে আণবিক ভরটা আমার না জানা থাকলে আমি আণবিক সংকেত বের করতে পারবো না। তো আসি কয়েকটা উদাহরণ দিই, বুঝে যাবে। এটা হচ্ছে শতকরা সংযুতি হতে স্থূল সংকেত ও তা থেকে মানে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয়। তো ধর এবার একটা কোশ্চেনে বলে দিছে এরকম, একটা যৌগে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত যৌগে সি, কার্বন হচ্ছে 40% ও হাইড্রোজেন 6.67% বিদ্যমান। আর বলে দিছে, দেখ কার্বন আর হাইড্রোজেন বলে দিছে, অক্সিজেন বলে নাই, তাহলে আমরা ওইটা 100 থেকে বিয়োগ দিয়ে বের করে নিব। আর বলে দিছে যৌগটার আণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর যাই বলি না কেন, সেটা হচ্ছে 60। এটাকে আপেক্ষিক আণবিক ভর 60 এভাবে বলে দিতে পারতো, অথবা এই কথাটাকেই এভাবে বলে দিতে পারতো, যে বা বাষ্প ঘনত্ব 30, মানে অর্ধেক। আণবিক ভর দিয়েও বলে দেওয়া থাকতে পারে, অথবা বাষ্প ঘনত্ব দিয়ে বলে দেওয়া থাকে। যদি বাষ্প ঘনত্ব দিয়ে বলে দেওয়া থাকে, তাহলে আমরা আণবিক ভর বের করার জন্য এটাকে 2 দিয়ে গুণ দিব। আচ্ছা, এবার আসি, বলছে যৌগটার আণবিক সংকেত নির্ণয় করো। তো যৌগটার আণবিক সংকেত নির্ণয় করা লাগবে, এই যে জন্য আণবিক ভর দেওয়া আছে। তাহলে ফার্স্টে আমরা আগের দিনের মতো করে স্থূল সংকেত বের করে নিব। স্থূল সংকেত বের করার নিয়ম হচ্ছে ওই আগের দিনের মতো আসি, যে আগে শতকরা সংযুক্তিগুলো দেখি। শতকরা সংযুক্তি হচ্ছে কার্বন বলে দেওয়া আছে 40%, হাইড্রোজেন বলে দেওয়া আছে 6.67%। তাহলে অক্সিজেনটা আমার বের করে নেওয়া লাগবে, কারণ বলছে এটা কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা গঠিত, এটা বলে দিছে।
তাহলে আর একটা পরমাণু এখনো বাদ আছে, ওইটা 100 থেকে যদি আমরা বাদ দেই, 100 মাইনাস 40 মাইনাস 6.67%, তাইলে আসতেছে হচ্ছে 53.33, 53.33%। ওকে, এই 53.33%, এইটার এই তিনটাকে আগে আমরা তাদের নিজ নিজ পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করে নিব। তাইলে প্রথম ব্যাপারটা ছিল যে প্রতিটি মৌলের শতকরা সংযুতিকে স্ব স্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তো এইগুলাকে ভাগ দেবো এখন। কার্বন সেটা হচ্ছে 40 দেওয়া, এটাকে 12 দিয়ে ভাগ দেবো, কত আসে বলিস? হাইড্রোজেন 6.67 দেওয়া, সেটাকে 1 দিয়ে ভাগ দেব। আর অক্সিজেন 53.33, সেটাকে 16 দিয়ে ভাগ দেব। এটা 6.67, এটাও 3.33। ওকে, এরকম আসবে। তাহলে এবার পরের কাজ ছিল এইখানকার সবচেয়ে ছোট্ট সংখ্যা দিয়ে সবগুলাকে ভাগ দেওয়া। এটা অবশ্য আগের দিনের মতোই হয়ে গেছে। তো এবার প্রতিটি এই এখন হচ্ছে ভাগফলগুলোকে, পরেরটা হচ্ছে ভাগফলগুলোকে বা প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম সংখ্যা 3.33 দ্বারা ভাগ করে পাই। এই ক্ষেত্রে যেটা আসতেছে এটা হচ্ছে 3.33 ডিভাইডেড বাই 3.33, তার মানে 1। আর এটা 6.67 ডিভাইডেড বাই 3.33, এটা আসে 2। আর এটাও 3.33 ডিভাইডেড বাই 3.33, এটা হচ্ছে 1। এই যে এখন এইটা যেটা পাইছি এটা হচ্ছে তার স্থূল সংকেতের জন্য। তো সুতরাং যৌগটির স্থূল সংকেত, স্থূল সংকেত সেটা কত? সেটা হচ্ছে CH2O, সি একটা, এইচ দুইটা, অক্সিজেন একটা। ওকে, এখন স্থূল সংকেত পেয়ে গেলাম, পরে হচ্ছে আণবিক সংকেত নির্ণয়। এখন এই আণবিক সংকেতের নির্ণয় করার জন্য ফার্স্টে লেখা লাগবে ধরি যৌগটির আণবিক সংকেত CH2O সাথে এই যে n গুণ করে দিলাম। মানে আমরা তো এখানে কাটাকাটি করে স্থূল সংকেত বের করছি,
তার মানে n হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে গুণ দিলে আবার আণবিক সংকেতটা চলে আসবে এরকম। তো n এর মান এখন আমার বের করা লাগবে। তো ফার্স্টে ধরে নিব, ধরি যৌগটার আণবিক সংকেত যে স্থূল সংকেত আছে তার সাথে এরকম n দিয়ে নিব। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমরা জানি যে আণবিক সংকেত থেকে আণবিক ভর বের করা লাগে। তাহলে এখানে কার্বন আছে n সংখ্যক, হাইড্রোজেন আছে টয়েস n সংখ্যক, আর অক্সিজেন আছে n সংখ্যক এরকম। তাহলে স্থূল এই আণবিক সংকেতের এইখান থেকে যে ভর আসতেছে, তো সুতরাং আচ্ছা দেওয়া আছে হচ্ছে আণবিক ভর ইকুয়ালস টু কত বলে দেওয়া আছে, যে প্রশ্ন মতে আণবিক ভর 60 দেওয়া আছে, বা বাষ্প ঘনত্ব দিয়ে চিন্তা করলে 30 × 2। তার মানে এইখান থেকে যদি এইটা দেখি যে কার্বন হচ্ছে 12, 12-র সাথে n গুণ, বা আমরা এভাবে লিখতে পারি 12 প্লাস হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন আছে 2টা, 1 × 2 প্লাস অক্সিজেন 16, এই পুরাটার সাথে n গুণ। তাহলে এখান থেকে n এর মান আসতেছে হচ্ছে এটা কত আসে, 12 প্লাস 2 14 আর 30 আসে, আরে এটা আসে হচ্ছে 30। তাহলে 60, n এর মান আসছে 2, n এর মান হচ্ছে 2, n এর মান 2 আসতেছে, তার মানে আমি এখানে এখন 2 বসাই দিব। যৌগটির আণবিক সংকেত যৌগটির আণবিক সংকেত CH2 সাথে একটা 2, তার মানে এরকম আসতেছে, বা C2H4O2, এইটা C2H4O, বলতেছি এটা কি সংকেত। এখন এই যৌগটা অ্যাকচুয়ালি এইটা, যদিও এখন তোরা হয়তো বুঝতে পারতেছিস না, পরে আস্তে আস্তে এই জিনিসগুলো এখন এভাবে রাখলেও চলবে। এই যৌগটার সংকেত আসলে এরকম CH3COOH, যেটাকে আমরা ইথানোয়িক অ্যাসিড বলি, CH3COOH। সবাই কি, হ্যাঁ গঠনটা মানে আর কি জাস্ট খালি গোছায় লেখা আর কি, সবগুলা পরমাণুকে একসাথে করে লিখছি তো। অবশ্য এখন যদি তোরা এটা নাও লিখতে পারিস সমস্যা নাই, ওইটুকু লিখলেও স্যার ফুল মার্ক দিবে। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা ওকে, তারপরের যে এই টাইপেরই আমি আরেকটা দেখাচ্ছি, যে সরাসরি ইয়া না দিয়ে এই শতকরা সংযুক্তি না বলে আবার এরকম করে বলতে পারে, যাতে তোর ফার্স্টে একটু শতকরা সংযুক্তি বের করে নিতে হবে। যেমন ওকে, এরকম একটা বলে দেওয়া আছে যৌগ, কোশ্চেনটা এরকম 90 আণবিক ভর বিশিষ্ট তার মানে আণবিক ভর বলে দেওয়া আছে 90, একটা যৌগ, একটি যৌগের যৌগর একটি যৌগের 15 গ্রাম কে বিশ্লেষণ করে, মানে 15 গ্রাম নিয়ে ওইটাকে অ্যানালাইসিস করে করে 0.33 গ্রাম হাইড্রোজেন, 4 গ্রাম কার্বন আর 10.67 গ্রাম অক্সিজেন পাওয়া গেল।
এর আণবিক সংকেত কত? আণবিক সংকেত নির্ণয় করতে বলছে। আণবিক সংকেত নির্ণয় করো। তার মানে ডিরেক্ট তোকে শতকরা সংযুক্তি বলে দেয় নাই, বের করে নিতে হবে। ওকে, এরকমও করতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের শতকরা সংযুক্তিটা ফার্স্টে বের করে নিলে বাকি জিনিস তো আগের মতোই। ধর ফার্স্টে আমাদের যেটা করা লাগবে, এখানে শতকরা সংযুক্তিগুলো নির্ণয় করে নেওয়া লাগবে যে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি এখানে কত। এখানে কিন্তু আণবিক সংকেত দিয়ে দেয় নাই, তাহলে আমাদের এই পরিমাণ থেকে বের করতে হবে। অনেকটা এরকম ঐকিক নিয়ম যে 15 গ্রামের মধ্যে হাইড্রোজেন আছে 0.33 গ্রাম, 1 গ্রামে কত, 100 গ্রামে কত। তো আমরা ওভাবে ঐকিক নিয়মে নাম লিখে ডিরেক্ট লিখবো যে যতখানি আছে সেটা হচ্ছে উপরে 0.33 উপরে, আর যে পরিমাণ মোটটা হচ্ছে নিচে ইন্টু 100%, এটা দিয়ে আমরা শতকরা পরিমাণ নির্ণয় করতে পারবো। মানে 15-এর মধ্যে থাকে এত, 1-এর মধ্যে কত সেটা হচ্ছে 15 নিচে চলে যাবে, আর ইন্টু 100-এ কত। ওকে, এরকম আসবে। এটা কত আসে কেউ একজন আমাকে একটু বল। আচ্ছা, মেবি 2.22% আসে বোধ হয়, নাকি 2.22, একটু দেখ যেটা আসে এটা একটু বল। আর কার্বন, কার্বন আসতেছে হচ্ছে 4/15 × 100, 2 আসে কি আরেকটা 2 আসে? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, থাকুক। ওকে, তারপরে 26.67% এটা আসে। আর অক্সিজেন হচ্ছে এই 10.67 উপরে, নিচে হচ্ছে টোটাল ইন্টু 100%, এটা আসে বোধ হয় 71.13%। হ্যাঁ, এই যে এই তিনটা আগে বের করে নিব আমরা, তার মানে এইভাবে আমাদের কোশ্চেনে বলতে পারে। এরপরে আমরা ওই যে আগের মতো প্রসেস, তাহলে সেকেন্ড ধাপে কি করব, যে প্রত্যেকটা মৌলের শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করবো। এখন আর আমি বাংলায় লিখতেছি না, হ্যাঁ। তো পরের ধাপে আমরা যেটা করব সেটা হচ্ছে এই হাইড্রোজেনের এই 2 এটাকে 1 দিয়ে ভাগ করব, কার্বনের 26.67 এটাকে 12 দিয়ে ভাগ করব, অক্সিজেনের 71.13 এটাকে, ওয়ালাইকুম আসসালাম, দেখ তো কোথায় কত আসছে, কোথায় কত আসে দেখ। কোনটায় কত আসছে? প্রথমটায় কত? কার্বনে আসছে 2.22, আর উপরেরটাই তো 2.22, আর এটায়, এটা কত আসে? এটা মনে হয় 4.05 আসে, নাকি 4.45 আসে? 445 মানে 45 লেখা যায় আর কি। ওকে, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, যা আসছে আসুক। আচ্ছা, এখন কথা হচ্ছে এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে ছোট্ট সংখ্যা সেটা দিয়ে সবগুলাকে আবার ভাগ দিব। সবচেয়ে ছোট হচ্ছে 2.22, এটা দিয়ে তিনটাকে এখন ভাগ দিব। তো এটাকে যদি তিনটাকে ভাগ দেই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে 2.2 / 2.2, মানে এটা 1 চলে আসবে। 2.22 / 2.2, এটা 1 পয়েন্ট সামথিং আসবে, মানে 1ই লেখা যায়। আর এটা হচ্ছে 4.45 / 2.2, এটা আসে বোধ হয় 2.01 বা 02 এরকম। তো এটা অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা, তোরা এইভাবে লিখতে পারিস অথবা ডিরেক্ট 2 লিখে দিতে পারিস। সবসময় আমরা এটাকে পূর্ণ সংখ্যা নিব। আর যদি কখনো এরকম হয় যে পূর্ণ সংখ্যা আসে নাই, ধর এখানে 1.5 আসছে, 1.5 আসছে, তখন সবগুলোকে 2 দিয়ে গুণ দিব যাতে সবগুলো পূর্ণ সংখ্যায় যায়। অথবা 1.8 আসছে, 1.8 আসছে, 2 দিয়ে গুণ দিব, 2 দিয়ে গুণ দিলে তখন 1.8টা হয়ে যাবে হচ্ছে ইয়া 2 পয়েন্ট, এই 2 দিয়ে গুণ দিলে আসতেছে হচ্ছে 2 পয়েন্ট
ওকে, যেটা বলতেছিলাম, কখনো যদি দেখা যায় যে দুই দুই দিয়ে গুণ দিছি তারপরে পূর্ণ সংখ্যা আসে না, আবার দুই দিয়ে গুণ দিব, মানে যতক্ষণ না পূর্ণ সংখ্যা আসতেছে ততক্ষণ। আর পূর্ণ সংখ্যা যে একজ্যাক্ট পূর্ণ সংখ্যা হইতে হবে এরকম না। ধর আসলো একদম কাছাকাছি আসলো 1.9 বা 2.1 এরকম আসলো, তখন আমরা ওটাকে 2 লিখতে পারবো। এভাবে আমরা সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যায় নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এবার আসি এইখানে যে সংখ্যাগুলো আসছে এখন, সুতরাং স্থূল সংকেত পাবো আগে ফার্স্টে। সুতরাং স্থূল সংকেত কত আসলো? CH O2 এরকম আসছে, CH O2। এবার ধরে নিব আণবিক সংকেত, ধরি আণবিক সংকেত। সেটা হচ্ছে CH2O, এইটা। তো এখন আমাদের ওই আণবিক ভর দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে আণবিক ভর বলা ছিল 90, তাহলে এখানে আমি বসাই দিই কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন 1, অক্সিজেন হচ্ছে 16, দুইটা আছে, পুরাটার সাথে n গুণ আকারে আছে, ইন্টু 90। তাহলে এবার আমার আসতেছে হচ্ছে 13 আর 32 কত হয়? 45 না? 45 আসছে, তার মানে n এর মান এখানেও 2 আসতেছে। এই n এর মান কখনো 1 ও আসতে পারে, মানে আণবিক সংকেত যা স্থূল সংকেত তাই হতে পারে। ওকে, তো এখন সুতরাং আণবিক সংকেত যা আসতেছে, আণবিক সংকেত C2H2O4 এটা আসতেছে। সবাই কি বুঝছিস? এই অ্যাসিডটার নাম হচ্ছে, এটা একটা অ্যাসিড, এটা দেখতে এরকম, এই যৌগটা দেখতে এরকম, COOH, এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। ওকে, দুইটা COOH থাকে, এটার নাম অক্সালিক অ্যাসিড। এটাকে কখনো H2C2O4 আকারে বলে, এভাবে বলে H2C2O4, এভাবে বলে। কোনো সমস্যা নাই, তোদের যেভাবে আসবে তোরা ওভাবেই রেখে দিবি, ফুল মার্ক পাবি, কোনো সমস্যা। আচ্ছা, এইবার আসি, তো এই টাইপের ম্যাথ আসতে পারে। আর বললাম ওই যে কখনো যে গুণ দিতে হয় এরকম যে হয়, তোরা একটু পসিবল হইলে এই অঙ্কটা দেখিস। সেটা হচ্ছে যেমন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2016, এইখানে ওই যে প্রাপ্ত ভাগ ফল কি কি আসে একটু ছোট্ট করে দেখাই দিই দ্বারা। এখানে কোশ্চেনে নাইট্রোজেন বলে দিছে হচ্ছে 36.8%, আর অক্সিজেন বলে দিছে 63.2%, এটা বলে দাও। তো বের করতে বলছে আণবিক সংকেত। তো আণবিক সংকেত বের করার জন্য আণবিক সংকেত বের করতে বলছে। আণবিক সংকেত বের করার জন্য ফার্স্টে যেটা করা লাগবে 36.8 কে নাইট্রোজেনের, আচ্ছা এখানে আণবিক ভরটা বলে দেই, যে আণবিক ভর দেওয়া আছে হচ্ছে 76 m দিয়ে আণবিক ভর বোঝাচ্ছি। আচ্ছা, এইটাকে ভাগ দেওয়া লাগবে নাইট্রোজেনের পারমাণবিক ভর, সেটা হচ্ছে 14, কত হয় আমার একটু বল। আর হচ্ছে এইটাকে 63.2, এটাকে ভাগ দেওয়া লাগবে 16, তাতে এইটা আসে 2.63 আর এটা আসে 3.95। তো এইবার এই দুইটার মধ্যে ছোট্ট সংখ্যা এটাই, এটা দিয়ে দুইটাকে ভাগ দেওয়া লাগবে। তার মানে আমি নাইট্রোজেনকে
2.63 কে 2.63 দিয়ে ভাগ দিচ্ছি, আর 3.95 কে 2.63 দিয়ে ভাগ দিলে এইটা আসে 1 আর এইটা আসে 1.5। তাহলে এখন এটাকে পূর্ণ সংখ্যায় নিতে হবে। তাইলে যেটা করবি তুই, যে লিখবি যে প্রাপ্ত ভাগফলগুলোকে 2 দ্বারা গুণ করে, কারণ পূর্ণ সংখ্যায় নিতে হবে। এটাকেও 2 দিয়ে গুণ দিব, এই অক্সিজেনকেও, বা ওখানেই তুই 2 দিয়ে গুণ দিয়ে দেখাই দিতে পারিস, ইন্টু 2। তাইলে এটা আসে হচ্ছে 2 আর এটা আসে 3। সুতরাং স্থূল সংকেত আসতেছে N2O3। তারপর আণবিক সংকেত বের করার জন্য কি করা লাগবে, এইটার সাথে N ধরা লাগবে। তাইলে আমি একবারে ডিরেক্ট লিখতেছি প্রশ্ন মতে, এই যে নাইট্রোজেন হচ্ছে 14 × 2 প্লাস অক্সিজেন হচ্ছে 16 × 3, তার সাথে N গুণ হবে, এইটা আসবে 76। তাহলে এটা আসে 42 প্লাস 3 × 48, সরি 14 × 2 = 28, 28 আর 48 আর কি, 28 আর 48 তাতে 76ই হয়, মানে 1 আসবে মেবি। তাইলে এন এর মান এখানে 1 আসতেছে, তার মানে আণবিক সংকেতও সেম আসবে। আণবিক সংকেত সেম N2O3। এই এরকম হইতে পারে ম্যাথগুলো, এরকম বুঝছিস? তো এগুলাই সবচেয়ে কমন। তোরা একটু আজকে বোর্ডের কোশ্চেনগুলো একটু সলভ করবি, এই স্থূল সংকেত নির্ণয় করা, আণবিক সংকেত নির্ণয় করা, এগুলা দেখবি। আমরা নেক্সট দিন বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া এবং সেটা সমীকরণ। আমি বলছিলাম এই চ্যাপ্টারটা নোট দিব, এখন আমি খুঁজে দেখি নাই, আমার কাছে আছে। তো সমস্যা নাই, আমি যেভাবে করাচ্ছি এগুলাই খাতায় তোলা থাকলে এটাও নোট হয়ে যাবে, আমি এভাবেই লিখছি। সো আর নোট খুঁজে পেলে আমি দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে, তাহলে থাকুক আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকিস। আর কালকে কিন্তু এক্সাম, অবশ্যই সবাই দিবি, কোশ্চেন সোজা হয়েছে। আল্লাহ হাফেজ।